Hello and welcome to the video lecture on Schmidt rearrangement and Beckman rearrangement. It is sort of a continuation of the last video lecture which was based on Hoffman, Cartius and Lawson rearrangement. আমরা দেখেছিলাম যে সেখানে Schmidt rearrangement আছে, যে Schmidt rearrangementটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে হয়। আমরা এটাও দেখেছি যে কার্বক্সিলিক অ্যাসিড থেকেই আলটিমেটলি হফম্যান, কার্টিয়াস এবং লসেন তাদের রেসপেক্টিভ স্টার্টিং মেটেরিয়ালগুলো তৈরি করা যায়। তার ফলে স্টার্টিং মেটেরিয়ালগুলো আলাদা হলেও তাদের একটা কমন সোর্স আছে। তো ফার্স্টে দেখা যাক যে Schmidt রিঅ্যাকশনটা কি, Schmidt রিঅ্যারেঞ্জমেন্টটা কি। অ্যাকচুয়ালি Schmidt রিঅ্যারেঞ্জমেন্টটা আমরা কার্বক্সিলিক অ্যাসিডের জন্য দেখেছি, কিন্তু ওই একই রিএজেন্ট কম্বিনেশন দিয়ে অ্যালডিহাইড এবং কিটোনের উপরেও রিঅ্যাকশন করা যায়। তো কার্বক্সিলিক অ্যাসিডে যদি হাইড্রোজয়িক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করা হয় তাহলে আমরা একটা অ্যামিন পাই। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা মিক্সচার অফ প্রোডাক্টস পাই, অ্যাকচুয়ালি একটা সাবস্টিটিউটেড ফর্মামাইড ডেরিভেটিভ আর একটা সায়ানাইড পাই, অর্গানোসায়ানাইড। কিটোনের ক্ষেত্রে আমরা মিক্সচার অফ অ্যামাইডস পাই। এবং এটা দেখলে বোঝা যাচ্ছে যে অ্যাজ ইফ হয় এই বন্ডটার মধ্যে আর না হলে এই বন্ডটার মধ্যে অ্যাজ ইফ একটা NH ফ্র্যাগমেন্ট ইনসার্টেড হয়ে গেছে। এবং এই ধরনের রিঅ্যাকশন কিন্তু আমরা এর আগে দেখেছি, সেটা হচ্ছে বায়ার-ভিলিজার অক্সিডেশন, যেখানে আমরা কিটোন থেকে ল্যাকটোন কিংবা এস্টার বানাতে পেরেছিলাম। তো এর মেকানিজম কি? অ্যাকচুয়ালি এর মেকানিজম কার্বক্সিলিক অ্যাসিডের জন্য একটা বেশ অদ্ভুত মেকানিজম আছে, যেটা অর্গানিক কেমিস্ট্রিতে খুব বেশি দেখতে পাওয়া যায়। আমরা যখন এস্টার হাইড্রোলিসিস পড়েছিলাম তখন আমরা AC1 হাইড্রোলিসিস পড়েছি, যেখানে অ্যাসাইলিয়াম আয়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়, এখানেও ঠিক তাই হয়। এই রিঅ্যাকশন মিডিয়ামে, কনসেন্ট্রেটেড H2SO4 মিডিয়ামে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাবনর্মাল প্রোটনেশনের মাধ্যমে অ্যাসাইলিয়াম আয়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়, এবং এই অ্যাসাইলিয়াম আয়ন বিং এক্সট্রিমলি ইলেকট্রোফিলিক ইজ রিঅ্যাক্টিং উইথ দ্য হাইড্রোজয়িক অ্যাসিড, যার এই নাইট্রোজেনটা নিউক্লিওফিলিক, অ্যান্ড গিভিং ইউ what you can call as a conjugate acid of the acyl azide, কারণ এটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এর মাথায় মাইনাস চার্জ থাকবে, and that's nothing but acyl azide. But in this reaction medium the acidity is so high that the acyl azide তার conjugate acid হিসেবে এক্সিস্ট করছে, এরকম ভাবা যেতে পারে। There is no reason to think that the rearrangement will not take place. The rearrangement will definitely happen. So এক নম্বর আর nitrogen leaves, 2 number R migrates, 3 number the NH bond breaks to stabilize the carbonyl carbon, and you get the isocyanate, which on hydrolysis will give you the amine, and etc etc. You have lots of acid in the reaction medium because you are doing this reaction in in acid medium, so you get the RNH3 plus as salt. তো এরকম অ্যাসাইলিয়াম আয়ন দুম করে বলে দিলে তো হবে না, তার তো কোনো একটা প্রুফ চাই। প্রুফটা হচ্ছে দুটো কম্পাউন্ড নিয়েছে আইসোমেরিক, একটা হচ্ছে 2,6-ডাইমিথাইল বেঞ্জোইক অ্যাসিড আর একটা হচ্ছে 2,4-ডাইমিথাইল বেঞ্জোইক অ্যাসিড, এবং এদের রিঅ্যাকশন রেট মেপে দেখেছে যে এদের মধ্যে Schmidt রিঅ্যাকশনে প্রথমটা অনেক ফাস্ট রিঅ্যাক্ট করে। প্রথমটাকে দেখে আমাদের কিন্তু মেসিটোইক অ্যাসিডের কথা মনে পড়ছে। এই 2,6-ডাইমিথাইল থাকার জন্য এই যে CO2H গ্রুপটা, এটা আউট অফ দ্য প্লেন, ইট বিকামস ফোর্সড আউট অফ দ্য প্লেন, and because of this type of thing the acylium ion formation is very easy for it, because যদি acylium ion তৈরি হয় তো এক নম্বর হচ্ছে এই স্টেরিক হিন্ড্রেন্সের হাত থেকে মুক্তি পাওয়া যায়, রিলিফ অফ স্টেরিক স্ট্রেন। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই কার্বনিলটা আগে বেঞ্জিনের সাথে কনজুগেশন আসতে পারছিল না, বিকজ প্ল্যানারিটি অ্যাচিভ করা সম্ভব ছিল না, because it has to exist in a perpendicular like structure with the benzene ring, and once it actually adopts the acylium ion structure, then this becomes sp hybridized. There is no restriction whatsoever for this conjugation, so this type of conjugation can now take place. So conjugation হচ্ছে আবার at the same time relief হচ্ছে, তো তার জন্য এই acylium ion formationটা will be like very favorable for this 2,6-dimethyl analog, not so much for the 2,4-dimethyl benzoic acid. This should be reminiscent of the fact যে তুমি যদি বেঞ্জোইক অ্যাসিডকে AAC1 মানে কন্ডিশনে এস্টারিফাই করার চেষ্টা করো, রিঅ্যাকশন ফেলিওর হয়। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ডিসলভ করার পর তারপর সেটাকে যদি কোল্ড মিথানলের মধ্যে ঢালো তো তুমি মিথাইল বেঞ্জোয়েট পাও না, বেঞ্জোইক অ্যাসিড এমনি ফিরে আসে। বেঞ্জোইক অ্যাসিডকে এস্টারিফাই করতে গেলে তোমাকে মিথানল, এক্সেস মিথানল এবং তার মধ্যে ড্রপ ওয়াইজ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ক্যাটালিটিক অ্যামাউন্টে দিয়ে ফোটাতে হয়। দ্যাটস হাউ ইউ প্রিপেয়ার মিথাইল বেঞ্জোয়েট। বাট মিথাইল মেসিটোয়েটকে তৈরি করার জন্য মেসিটোইক অ্যাসিডকে কনসেন্ট্রেটেড H2SO4 করে ডিসলভ করা হয়, তারপর সেটাকে কোল্ড মিথানলের মধ্যে ফেলে দেওয়া হয়।
কারণ কনসেন্ট্রেটেড H2SO4 মিডিয়ামে বেঞ্জোইক অ্যাসিড অ্যাসাইলিয়াম আয়ন তৈরি না করলেও মেসিলিক অ্যাসিড খুব স্বচ্ছন্দে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি করে, and such is the case with 2,6-dimethyl benzoic acid, which reacts much faster in Schmidt reaction, which by the way therefore is a direct proof that there is a acylium ion which is present in the medium. কারণ যদি অ্যাসাইলিয়াম আয়নের থ্রু দিয়ে না হতো তাহলে কিন্তু 2,4-dimethyl benzoic অ্যাসিডের কোনো দরকার ছিল না বা কোনো রিজন ছিল না স্লোলি রিঅ্যাক্ট করা। এর অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হওয়াটা আনফেভারেবল, কারণ অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হতে গেলে অ্যাবনর্মাল প্রোটনেশন হতে হয়, এবং অ্যাসাইলিয়াম আয়ন ইজ জেনারেলি আ ভেরি হাই এনার্জি স্পিসিস আনলেস ফর্মেশন অফ অ্যাসাইলিয়াম আয়ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ a relief of steric strain and gain in conjugation. Acylium ions do not form. তাহলে এই রিঅ্যাকশন করবে না, বা করলেও স্লোলি করবে, আর এর ক্ষেত্রে অ্যাসাইলিয়াম আয়ন ফর্মেশনের ইনসেন্টিভ অনেক বেশি, সেই জন্য এই ভালো রিঅ্যাকশন করবে। তো স্মিট রিঅ্যাকশনের অ্যালডিহাইডের জন্য বা কিটোনের জন্য গল্পটা কি? এবার আমরা প্রথমেই বায়ার ভিলিজারের কথাটা বলেছি, এই জন্য বলেছি যে বায়ার ভিলিজার টাইপ মেকানিজম এখানে আছে, আর তারপর আরেকটা মেকানিজম আছে যে রিঅ্যাকশনটা আমরা এখনো পড়িনি কিন্তু একটু পরে পড়বো, সেটা হচ্ছে বেকম্যান লাইক পাথ। তো তুমি যে কোনো একটা পরীক্ষায় দিতে পারো। ফার্স্ট অফ অল তোমাকে পরীক্ষায় আমি মনে করি না তোমাকে কিটোন থেকে স্মিট রিঅ্যাকশন দেবে, তোমাকে কার্বক্সিলিক অ্যাসিড থেকেই দেবে। তার কার্বক্সিলিক অ্যাসিড যদি দেয় তাহলে তোমাকে এই ধরনের কিছু দিতে পারে যে মাইগ্রেটিং গ্রুপে কাইরালিটি আছে, সেটা ওটা বানিয়ে বানিয়ে কিছু দিতে পারে। তো সেটা যদি হয় তো মাইগ্রেটিং গ্রুপ তো নিজের কাইরাল ইন্টিগ্রিটি মেনটেন করবে, বিকজ দিস ইজ এগেন আ 1-2 শিফট হুইচ ইজ কি intramolecular as well as concentrated. So let us look into these carbonyl compounds. অ্যালডিহাইডের জন্য আমরা যে মেকানিজম দেখাতে পারি, কিটোনের জন্যও সেই মেকানিজম দেখানো যায়। তো আমরা ফার্স্টে একটা কিটোন নিয়েছি এবং সেখানে আমরা বায়ার ভিলিজার পাথওয়েটা করছি। বায়ার ভিলিজার পাথওয়েতে কি হয়, ফার্স্টে প্রোটনেশন হয় কিটোনে প্যারাসিট দিয়ে, তারপর প্যারাসিটের যে কনজুগেট বেস সেটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করে, তারপরে ওই মাইগ্রেশন হয়, মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিশিয়েন্ট অক্সিজেন, কার্বক্সিলেট লিভস, অ্যান্ড the oxygen stabilizes the tetrahedral intermediate যে OH টা ছিল, that stabilizes the electron deficient carbon, যেখান থেকে মাইগ্রেশনটা হচ্ছে। I suggest you take a look at the Baeyer-Villiger mechanism before you study this, or when you study this simultaneously পাশে Baeyer-Villigerটা এঁকে প্র্যাকটিস করে নাও যে তুমি বুঝতে পারছো কিনা। তো এখানে প্রোটনেশন হলো, there are lots of acid, strong acid here. The azide, the hydrogen অ্যাসিডের যে অ্যাজাইড পার্টটা আছে সেটা অ্যাটাক করলো, অ্যাটাক করার পর তো সেই তোমার এইখানে সেই এরকম একটা জিনিস তৈরি হয়েছে যেটাকে আমরা অ্যাজিডোহাইড্রিন বা অ্যাজিডো অ্যালকোহল বলতে পারি। তো অ্যাজিডো অ্যালকোহলের এই N2+ বেরোবে, সো দ্যাটস 1, দ্যাটস 2, obviously oxygen has lone pair, so it will stabilize it and it will lose one proton. This nitrogen is going away, this proton is going away, we are getting R, N, H, bond C, double bonded R1. There is no reason that only R can migrate. Obviously, যেহেতু এখানে single bond আছে, R1 can also become anti with the N2+ and R1 can also migrate. This leads to the formation of two different products. The one group which migrates has to be anti. Both can be anti and therefore both can migrate. The size ইত্যাদির গল্প তো definitely আছে, but at the same time both can migrate. So generally we get mixtures of products. বেকম্যান লাইক পাথওয়েটা একটু অন্যরকম। তো ফার্স্টে এখানে ওই অ্যাজিডো অ্যালকোহল তৈরি হলো, ওই অ্যাজিডো অ্যালকোহল তৈরি হওয়ার ফলে এই যে ওইচটা আছে সেটা আবার ফার্দার প্রোটনেশন হলো। দিস ইজ আ ভেরি হাই এনার্জি স্পিসিস বিকজ দিস ইজ আ ডাইক্যাটায়ন, বাট দিস পাথওয়ে হ্যাজ অলসো বিন শোন টু বি অপারেটিভ। তো এই OH2+ হয়েছে, এবার ও এখান থেকে বেরিয়ে যাবে। ও যদি বেরিয়ে যায় তাহলে এই হাইড্রোজেন ওকে অ্যাসিস্ট করবে, এই NH বন্ড ওকে অ্যাসিস্ট করবে বেরিয়ে যাওয়ার জন্য। তো বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে ইউ উইল গেট আ diastereoisomeric pair of reactive intermediates যাদের একটাতে ইমিন লিঙ্কেজের R1টা N2+ এর সঙ্গে অ্যান্টি, আর একটাতে R N2+ এর সঙ্গে অ্যান্টি। এবার গল্পটা সেই একই। এক নম্বর হচ্ছে the excellent leaving group that is present, the excellent leaving group that is present, that is nitrogen that leaves. I have missed that arrow here, please correct it here. So that's your number 1 arrow. R1 migrates because এখানে obviously anti group কে migrate করতে হবে এবং এখানে R1 anti আছে, so this migrates। আর এই কার্বনের উপরে যে চার্জ আসছে সেটাকে 3 নম্বর, অর্থাৎ এই নাইট্রোজেন স্টেবিলাইজ করছে। The same thing will happen here except for the fact যে এখানে R
অ্যান্টি হয়ে বসে আছে, তো ওই মাইগ্রেট করবে। কারণ এখান থেকে আমরা দুটো জিনিস পাবো, এবং এই জিনিসটাকে আমরা বলতে পারি নাইট্রিলিয়াম আয়ন, এন অ্যালকিল নাইট্রিলিয়াম আয়নস। রিকল রিটার রিয়াকশন, যেখানে সায়ানাইড কার্বোক্যাটায়নকে অ্যাটাক করে এবং এই ধরনের এন অ্যালকিল নাইট্রিলিয়াম আয়ন তৈরি হয়। তো দুটো নাইট্রিলিয়াম আয়ন হবে। এবার যদি ওয়াটার দিয়ে ওয়ার্ক আপ করো, তো এইখান থেকে একটা অ্যামাইড হবে, যেখানে যে মাইগ্রেট করেছে R1 সে নাইট্রোজেনের উপরে থাকবে, আর যে মাইগ্রেট করেনি সে কার্বনের উপরে থাকবে, অ্যান্ড ভাইস ভার্সা। And if you take a look into the aldehyde scenario, অ্যালডিহাইডের জন্য ওই একই রকম ভাবে দুটো ডায়াস্টেরিওসোমেরিক ডেরিভেটিভ তৈরি হলো, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস, যাদের যখন আর অ্যান্ড টি, তখন সে মাইগ্রেট করছে এবং সেখান থেকে একটা ফর্মামাইড ডেরিভেটিভ আমরা পাচ্ছি। বাট যখন এইচ অ্যান্ড টি, তখন এইচ কোনো মাইগ্রেশনের চাপই নিচ্ছে না, এই জাস্ট সিএইচ বন্ড ভেঙে এখানটাতে একটা E2 type reaction করছে। You can think of it as an E2 type reaction, and this will be leading to cyanide. I have put a one arrow extra here, এই অ্যারোটা এখানে হবে না, তার কারণ কোনো দরকার নেই, তো তুমি CH বন্ড ভাঙছো, তার মানে এই বন্ডটা ভাঙছে এখানে, আর এই N2 প্লাসটা বেরিয়ে যাচ্ছে। So it's just a basically and E2 reaction, so you get a cyanide. That's how these reactions will take place. এবার তুমি জানতে চাইতে পারো যে কে মাইগ্রেট করবে, কখন মাইগ্রেট করবে, কি ব্যাপার, কিরকম কি, সেগুলোর উত্তর দেওয়া যায়। তুমি ধরো একটা সিরিজ অফ কিটোনস নিয়েছো, যেখানে একদিকে একটা বেঞ্জিন রিং আছে আর একদিকে তুমি এই গ্রুপটাকে ভ্যারি করাচ্ছ। তো প্রথম যে কম্পাউন্ডটা হচ্ছে তাতে দেখো খেয়াল করে ফিনাইল মাইগ্রেট করেছে, তারপরের কম্পাউন্ডটাতে আর মাইগ্রেট করেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এনএইচ এর গায়ে যে আছে সে মাইগ্রেট করেছে। তো যখন আর ইজ ইকুয়াল টু মিথাইল, তখন 95% অফ দ্য থিং ইজ ফিনাইলের মাইগ্রেশন হয়েছে, অনলি 5% মিথাইলের মাইগ্রেশন হয়েছে। তার মানে এইটা যদি আমরা বেকম্যান লাইক পাথওয়ে ধরে নিই, তাহলে ফিনাইল অ্যান্টি পজিশনে আছে N2 প্লাসে, আর মিথাইল অ্যান্টি পজিশনে আছে, সেটা খুব কমই আছে, তার পার্সেন্টেজ খুব কমই আছে, এবং সেটা হওয়ারই কথা। তার কারণ তুমি যদি এই দুটোর মধ্যে বাল্ক দেখো, তাহলে N2 প্লাসের সঙ্গে সিস হয়ে সেটাই থাকবে যেটার বাল্কটা কম, অ্যান্টি হবে সেইটা যেটার বাল্কটা বেশি। তাহলে ফিনাইলের বাল্ক বেশি মিথাইলের তুলনায়, তাহলে ফিনাইল অ্যান্টি হয়ে আছে। যদি তুমি টারশিয়ারি বিউটাইল নাও, তো টারশিয়ারি বিউটাইল নিলে গল্পটা পুরো উল্টে যাবে। টারশিয়ারি বিউটাইলের ক্ষেত্রে ফিনাইলের বাল্ক টারশিয়ারি বিউটাইলের থেকে কম, যেন টারশিয়ারি বিউটাইল অ্যান্টিতে যাওয়ার চেষ্টা করবে, এবং টারশিয়ারি বিউটাইল যদি অ্যান্টিতে যায়, তাহলে ফার্স্ট অফ অল রিঅ্যারেঞ্জমেন্টটা ভালো হবে না, স্টেরিক ক্রাউডিং ইত্যাদি রয়েছে, কিন্তু যতটুকুনি যা প্রোডাক্ট আসছে সেটা আসছে কিন্তু আমাদের টারশিয়ারি বিউটাইল থেকে, আর ইজ ইকুয়াল টু টারশিয়ারি বিউটাইল। যদি আমরা সেকেন্ডারি ভার্সেস প্রাইমারি দেখি, তো এখানে খেয়াল করে দেখো যে ফার্স্ট প্রোডাক্টটা, এটা অবভিয়াসলি এই দিকে ইনসারশন হয়েছে, তার মানে এই গ্রুপটা মাইগ্রেট করেছে, এই গ্রুপটা মাইগ্রেট করেছে। এবং সেকেন্ড প্রোডাক্ট যদি কিছু তৈরি হয়ে থাকে, তাহলে সেখানে এই দিকের মাইগ্রেশনের ফলে তাহলে তোমার এখানে হওয়া উচিত ছিল এই জায়গাটায় কার্বনিল এবং এইখানটায় NH। তো সেরকম কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি না, তার মানে সেকেন্ডারিটাই মাইগ্রেট করছে, এবং দ্যাট ইজ এক্সপেক্টেড বিকজ দিস ইজ এ মাইগ্রেশন ফ্রম carbon to electron deficient nitrogen, and secondary carbons are always better electron releaser than primary. Not only that, যদি আমরা এখানে ওই বেকম্যান লাইক পাথওয়েটা এক্সপেক্ট করি, তাহলে N2 প্লাসটা এই মোর বাল্কি মিথাইলের উল্টো দিকে থাকার চেষ্টা করবে, অ্যাজ অপোজ টু এই N2 প্লাসকে যদি তুমি এই দিকে লেখো, তাহলে এই কার্বনটা ওর সঙ্গে অ্যান্টি হচ্ছে এবং এটা মাইগ্রেট করার সুযোগ পাবে। হাউএভার এই নাইট্রোজেনকে এদিকে লেখা মানে এখানে স্টেরিক ক্রাউডিং হবে, and that it wants to avoid. With this compound we get this, therefore phenyl migrates better, of course phenyl migratory aptitude better, so this is the way it goes. এবং এটাকে যদি তুমি উল্টো দিকে ঘোরাও, তাহলে এখানে কিন্তু পেরিস্টেরিক ইন্টারাকশন হবে, huge amount of peristeric interaction, and it doesn't want to go there. On the other hand, তুমি যদি এখানটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসিয়ে দাও, তাহলে এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড খুব কমে যাবে। এই প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ বসিয়েছে, তো তাহলে ওর মাইগ্রেটরি অ্যাপটিটিউড কমে গিয়ে দেখো এই প্রোডাক্টের পার্সেন্টেজের মাত্র 26%, and the rest of the product is 61% of the product is migration of this carbon, which means যে এই জায়গাতে কিন্তু তখন N2 plus তৈরি হয়েছিল, সেটা কিন্তু অ্যালাউ করছে, even though there is peristeric interaction, but the migration capacity of this ring is so bad যে এর প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হতে পারছে না। এবং এই জায়গাতে আমরা আরেকটা এক্সাম্পল দেখেছি, যেখানে তুমি কিটোন ভার্সেস কার্বক্সিলিক অ্যাসিড নিতে পারো। জেনারেলি কিটোনরা মোর রিঅ্যাক্টিভ দ্যান কার্বক্সিলিক অ্যাসিড, একই হাইড্রোজয়িক অ্যাসিড দিয়ে রিয়াকশন করছো, দেখো রিয়াকশনটা হয়েছে কিটোনের ওপরে, কার্বক্সিলিক অ্যাসিড রিয়াকশন করেনি, বা কার্বক্সিলিক অ্যাসিড যদি রিয়াকশন করেছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটা মাইনর প্রোডাক্ট।
এবং এই জায়গাতে একটা হচ্ছে বেঞ্জাই, একটা হচ্ছে ফিনাইল মাইগ্রেশন করতে পারে, আর একটাতে একটা প্রোপাইল মাইগ্রেশন করতে পারে। মেজর প্রোডাক্ট ইজ অ্যারাইজিং ফ্রম দি প্রোপাইল মাইগ্রেশন, ফিনাইল মাইগ্রেশন কম হচ্ছে, দ্যাট ইজ বিকজ প্রোপাইলের সাইজ আর ফিনাইলের সাইজ অনেক বড়। ফিনাইল N2+ সঙ্গে অ্যান্টি হয়ে থাকতে চায়, তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি হওয়ার কথা, বাট this CO2H group is playing havoc. This CO2H group is electron withdrawing group in nature, and যেরকম নাইট্রো এখানে প্রবলেম করছিল, মাইগ্রেশন করতে দিচ্ছিল, ঠিক তেমনই CO2H ওখানে মাইগ্রেশন করতে দিচ্ছে না। যদিও আমাদের সত্যিকারের কথা বলতে এখানে ফোকাসটা সেইটা নয়, এখানে আমাদের ফোকাসটা ছিল কিন্তু যে কার্বক্সিলিক অ্যাসিডটা রিয়াকশন করবে না কিটোনটা, আমরা দেখতে পাচ্ছি যে কিটোনটা রিয়াকশন করছে, কার্বক্সিলিক অ্যাসিড রিয়াকশন থেকে যে অ্যামিনটা তৈরি হচ্ছে সেটা মাইনর প্রোডাক্ট। ফাইনালি আমরা একটা কিটোন ভার্সেস এস্টার নিয়েছি। এস্টারের তো অবভিয়াসলি সেরকম কোনো রিয়াকশন হবে না, কিটোনের পার্টের রিয়াকশন হবে এবং এই পুরো পার্টটা তখন মাইগ্রেট করবে, অ্যান্ড দিস ইজ আ chiral migrating group which will be found to retain its stereochemistry completely, and because of this very bulky group this will become anti to the N2+, and therefore the migration will be from this side, এই গ্রুপটাই মাইগ্রেট করবে, and the product that you get, the amide that you get is fully retention in configuration is noticed. এরপর চলে আসে বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। এই বেকম্যান পাথওয়ে নিয়ে কথা বলা হচ্ছে না, তো বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে অক্সিমের রিঅ্যারেঞ্জমেন্ট। সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড নাও, তার সাথে হাইড্রোক্সিলামিন হাইড্রোক্লোরাইডের রিঅ্যাকশন করো ইন প্রেজেন্স অফ আ বাফার, সেখানে দু রকমের অক্সিম তৈরি হবে, একটা সিন অক্সিম, একটা অ্যান্টি অক্সিম। এটা সিন অ্যান্টি বলা যাবে না, কারণ R1 এর কোনটার প্রায়োরিটি কি আমরা জানি না, কিন্তু এই দুটো অক্সিম তৈরি হবে, এদেরকে আমরা সেপারেট করতে পারি, এটা ডায়াস্ট্রিও আইসোমার উইথ রেসপেক্ট টু ইচ আদার, এন্ড দেয়ারফর দে উইল বি ফর্মিং ইন আনইকুয়াল অ্যামাউন্টস। এদেরকে আলাদা আলাদাভাবে যদি এক্সেস ব্রনস্টেট কিংবা লুইস অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, ওয়ার্কআপ করার পরে আমরা অ্যামাইড পাবো। খেয়াল করে দেখো, এই জায়গাটা থেকে তুমি যদি এইখানটায় আসো, তাহলে তুমি বলতে পারো যে এখানে এই R গ্রুপের মাঝখানে NH গ্রুপটার ইনসারশন হয়েছে। আবার এইখান থেকে যদি তুমি এইখানে আসো, তাহলে তুমি বলতে পারো যে R1 গ্রুপের মাঝখানে NH এর ইনসারশন হয়েছে। আমরা কোন অক্সিম থেকে এটা এসেছি? এই অক্সিমে 8টা OH এর রেসপেক্টে অ্যান্টি আছে, এই অক্সিমে R1টা OH এর রেসপেক্টে অ্যান্টি আছে। তার মানে যে মাইগ্রেশন করছে, যে কার্বনকে ছেড়ে নাইট্রোজেনের গায়ে গিয়ে উঠছে, সেটা ওই লিভিং গ্রুপ OH তার রেসপেক্টে অ্যান্টি হবে। সেটা যদি হয় তবেই মাইগ্রেশনটি হবে, আদারওয়াইজ কিন্তু হবে। মেকানিজম, জেনেরিক মেকানিজম, ব্রনস্টেড অ্যাসিড, লুইস অ্যাসিড ইত্যাদি আমরা কিছু বলছি না, আমরা বলছি এখানে একটা ইলেকট্রোফাইল আছে, সেটা H+ হতে পারে, PCl5 হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো OH এর সাথে তার রিয়াকশন হচ্ছে, OH এর সাথে রিয়াকশন হয় অক্সিজেনটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করে। তারপরে আবার সেই তিনটে অ্যারোর খেলা। 1 নম্বর হচ্ছে A বেরিয়ে গেল, লিভিং গ্রুপ লিভস। 2 নম্বর হচ্ছে R মাইগ্রেট করলো, R কে মাইগ্রেট করবে, R মাইগ্রেট করবে, তার কারণ OH এর রেসপেক্টে কে অ্যান্টি আছে, R অ্যান্টি আছে, সো দিস ইজ অ্যান্টি না, তো R1 মাইগ্রেট করতে পারবে না, তো R মাইগ্রেট করবে, এবং R মাইগ্রেট করার পরে আমরা 2 নম্বর অ্যারোটা দেখলাম। তাহলে 3 নম্বর হচ্ছে এই যে কার্বনটা আসছে, আমাদের প্লাস চার্জ হয়ে যাচ্ছে, তাহলে এই নাইট্রোজেনটাকে স্টেবিলাইজ করে দেবে। The thing is again an N-alkyl nitroleum ion which is hydrolyzed to the corresponding amide. You know this drill, Ritter reaction, এর আগে তুমি একটু আগে লসেন দেখলে, so these things happen. তো কি প্রুফ কি আছে যে এই মেকানিজম যে হচ্ছে তার প্রুফ কি আছে? 1 2 3 4 5 2 পেন্টানোন নিয়েছে, হাইড্রোক্সিলামিন হাইড্রোক্লোরাইড, সোডিয়াম অ্যাসিটেট, দুটো ডায়াস্ট্রিও আইসোমেরিক অক্সিজেন তৈরি হয়েছে 3:1 রেশিওতে। অবভিয়াসলি এটা কম তৈরি হয়েছে কারণ এখানে স্টেরিক ক্রাউডিং বেশি আছে। তো এদেরকে যদি তুমি একটা Al2O3 দিয়ে অক্সিজেনটাকে টেনে বার করে নেওয়ার চেষ্টা করো, ইউ উইল গেট, এইটা থেকে অবভিয়াসলি তোমার এইটা পাওয়া উচিত, বিকজ এখানে OH এর রেসপেক্টে এইটা অ্যান্টি, সো প্রোপাইল শুড মাইগ্রেট, অ্যান্ড you should see insertion of nitrogen between propyl and the carbonyl carbon, and that is what exactly are you seeing. আর এখানে মিথাইলটার মাইগ্রেশন হওয়া উচিত, বিকজ না মিথাইল ইজ অ্যান্টি টু OH, তো এখানে মিথাইল আর কার্বনিল কার্বনের মধ্যে NH এর ইনসারশন হওয়া উচিত, বাট দ্য রেশিও ইজ বেসিক্যালি দ্য সেম, এটাও 3:1, এটাও 3:1। দিস হাই স্টিরিও সিলেক্টিভিটি, you call this stereoselectivity because এই দুটো হচ্ছে stereoisomer, syn anti diastereoisomer, this leads to this product, that leads to that product, তার মানে stereoselective reaction. This proves যে রিঅ্যাকশনটা কনসার্টেড নেচার রয়েছে। আরো ভালো হচ্ছে তুমি মাইগ্রেটিং গ্রুপটাকে কাইরাল করে দাও না, করেছো, করে যে অ্যামাইড তৈরি হয়েছে সেটা ফুললি রিটেনশন হয়েছে,
তো কনসার্টেড পাথওয়েকে সাপোর্টই করছে, ঠিকই আছে। এখানে যে কোনো এই ধরনের কিছু হয়নি যে এই অক্সিজেনটা সামহাউ এক্সচেঞ্জ হয়েছে উইথ দিস কার্বনিল কার্বন, এরকম কিছু, এরকম গল্প নয়। মানে আর এবং ওইচ এর মধ্যে যে এখানে গেছে এরকম গল্প নয়, সেটাও প্রমাণ করেছে। সেটা প্রমাণ করেছে যে এই জিনিসটা এটা বানিয়েছে, বেঞ্জোফেননের অক্সিজেন বানিয়েছে, কিন্তু এই অক্সিজেনের এই অক্সিজেনটা হচ্ছে নর্মাল O60, আর তারপরে রিয়াকশন করেছে ইন প্রেজেন্স অফ H2O18 enriched in O18। সেখানে রিয়াকশন করার পরে যে বেঞ্জোফেননটাকে বেঞ্জানিলাইট ডেরিভেটিভটাকে পেয়েছে, এখানে কোনো বিতর্ক নেই, দুটোই ফিনাইল, যে অ্যান্টি আছে সেই মাইগ্রেট করবে, তুমি বুঝতে পারবে না কারণ যেহেতু দুটোই ফিনাইল, তো আমরা বেঞ্জানিলাইট পাবো। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে এই অক্সিজেনটাকে দেখা। যদি এটা সিম্পল এক্সচেঞ্জ রিয়াকশন হয় ফিনাইল আর OH এর মধ্যে, তাহলে এই অক্সিজেনটা ব্লু অক্সিজেন হবে, কিন্তু তা হয়নি, এখানে O18 এনরিচমেন্ট দেখা যাচ্ছে। আর তার আগে ওরা এটা দেখে নিয়েছে যে এই অক্সিজেনটাকে ফেলে রাখলে O18 H2O18 এর মধ্যে, বা এই প্রোডাক্টটাকে ফেলে রাখলে ওই এই প্রোডাক্টটা যদি নর্মাল ব্লু অক্সিজেন হয়, তাহলে এদেরকে যদি আমি ফেলে রেখে দিই, তারা কখনোই O18 এর সঙ্গে নিজেরা এক্সচেঞ্জ করে না। অর্থাৎ এটা এমন নয় যে এটা ফার্স্টে ব্লু ছিল, এখান থেকে এটা ফার্স্টে এসেছিল, এটা ব্লু ছিল, তারপরে সেটা রেড হয়ে গেছে, এরকম নয় ব্যাপারটা, সেটাকে প্রমাণ করে নিয়েছে। সেই প্রমাণগুলো হাতে আছে এবং সেটা থেকে এটা বুঝে গেছে যে এখানে এই রিয়াকশন ওরকম নয় যে নীল অক্সিজেন আর ফিনাইল নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, তা না। ক্রস ওভার এক্সপেরিমেন্ট করেছে। এবার ক্রস ওভার এক্সপেরিমেন্ট করতে গেলে জেনারেলি ইন্ট্রামলিকুলার মাইগ্রেশনের জন্য তুমি তো জানো যে ক্রসওভার এক্সপেরিমেন্ট করতে গেলে ক্রসওভার প্রোডাক্ট পাওয়া যায় না, কিন্তু বেকম্যানের জায়গাটাতে কিন্তু একটা প্রবলেম আছে। কোনো বেকম্যানের ক্ষেত্রে ক্রসওভার এক্সপেরিমেন্ট পাওয়া যায় না, কিন্তু আমি যেখানে যে এক্সাম্পলটা দেখেছি এখানে অ্যাকচুয়ালি ক্রসওভার এক্সপেরিমেন্ট পাওয়া যায়, ক্রসওভার প্রোডাক্ট পাওয়া যায়। তার মানে কি? তার মানে রিয়াকশন ইন্ট্রামলিকুলার নয়, অ্যাকচুয়ালি এখানে একটা অন্য জিনিস হয়। এখানে যেটা হয় সেটা হচ্ছে বেকম্যান ফ্র্যাগমেন্টেশন। খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা নিয়েছি সেখানে OH এর রেসপেক্টে অ্যান্টি যে গ্রুপগুলো, সেগুলো কিন্তু কার্বোক্যাটায়ন হিসেবে স্টেবল হতে পারে। তো এই কম্পাউন্ড থেকে আমি এইটা নর্মাল প্রোডাক্ট এক্সপেক্ট করবো, এই কম্পাউন্ড থেকে এইটা নর্মাল প্রোডাক্ট এক্সপেক্ট করবো, বাট এই দুটো প্রোডাক্টকে আমি আদৌ এক্সপেক্ট করছি না, কারণ এগুলো হচ্ছে ক্রস ওভার প্রোডাক্ট, বাট যেগুলো তৈরি হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি, হুইচ মিনস এই যে মাইগ্রেটিং গ্রুপ, এ পুরোপুরি সবসময় এই বাকি পার্টের সঙ্গে কন্ট্রাক্ট রেখে চলছে, গল্পটা এরকম নয়। এ সেপারেট হয়ে বেরোচ্ছে, এও সেপারেট হয়ে বেরোচ্ছে, এবং তারপরে ক্রস ওভার প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। দেখা যাক কি হচ্ছে। এখানে H প্লাস দেওয়া আছে, তো OH2 প্লাস হবে। এবার তোমার ধারণা হচ্ছে যে এ বেরোবে, এ মাইগ্রেট করবে, আর এ স্টেবিলাইজ করবে। এ মাইগ্রেট তখনই করবে যদি ওর কার্বোক্যাটায়ন হিসেবে স্টেবিলাইজেশন খুব একটা ভালো না হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এরা কার্বোক্যাটায়ন হিসেবে স্টেবল। তার মানে এই জায়গাটাতে ঠিক যেরকম স্মিট রিয়াকশনের সময় তুমি যে অ্যালডিহাইডের গল্পটা দেখেছিলে, এই আর ওটা তো হবে না অবভিয়াসলি, এই H প্লাস বেরিয়ে যাচ্ছে, N2 প্লাস বেরিয়ে যাচ্ছে, এখানে ঠিক তাই হবে। এখানে ঠিক তাই হচ্ছে। দেখো, কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন বেরোচ্ছে আর OH2 প্লাস লিভ করছে, তার মানে দিস ইজ নাথিং বাট E2, দিস ইজ এ ফ্র্যাগমেন্টেশন রিয়াকশন, এবং এখানে রিলিজ করছে মিডিয়ামে একটা সায়ানাইড and a carbocation here. So from this you will get this carbocation, tertiary benzyl. From this you will get this carbocation, tertiary, and from phenyl cyanide and methyl cyanide. এবার কি হবে? এই রেসিপি তো রিটার রিয়াকশন রেসিপি। এই যখন এর সাথে রিয়াকশন করবে তখন তুমি এইটা পাবে, এই যখন এর সাথে রিয়াকশন করবে তখন তুমি এইটা পাবে, এই যখন এর সাথে রিয়াকশন করবে তখন তুমি এইটা পাবে, আর এই যখন এর সাথে রিয়াকশন করবে তখন তুমি এইটা পাবে, সবকটাই পাবে। তার মানে ক্রসওভার প্রোডাক্ট হবে। তার মানে বেকম্যান কিন্তু ফ্র্যাগমেন্টেশনের দিকে চলে যেতে পারে যদি কি তোমার মাইগ্রেটিং গ্রুপ কার্বোক্যাটায়ন হিসেবে স্টেবিলাইজড হয়, তবে যাবে, নর্মালি হয় না। এটা একটা ভালো এক্সাম্পল আছে, যেটা সিইউ একবার পরীক্ষাতে দিয়েছিল। এই এক্সাম্পলটা সিইউ পরীক্ষাতে সেট করেছিল। একটা 6 মেম্বার 7 মেম্বার ফিউজ করা রিং আছে, সেখান থেকে আমরা বেকম্যান টাইপ রিয়ারেঞ্জমেন্ট করে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। 6-7 ফিউশন থেকে 6-6 ফিউশন হচ্ছে, এখানে একটা সিইউ এর H2 এসছে। হোয়াট ইজ গোয়িং অন রিয়েলি? এই যে কার্বনটা, ডেফিনেটলি এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, আদারওয়াইজ ওই এই 7 মেম্বার রিং এর একটা কার্বন তো লস হচ্ছে, সেটা গেল কোথায়? এবং এই কার্বনটা ইজ আনডাউটেডলি এই কার্বনটা, কারণ তা নাহলে এই দুটো মিথাইল কি করে অন্য জায়গায় গেল। তো দেখি কি হচ্ছে। তো সবার আগে দেখতে হবে যে টার্সিয়ারি সেন্টারের রেসপেক্টে OH কিন্তু অ্যান্টি আছে, তার মানে OH2 প্লাস যখন করব তখন জাস্ট হয় এখানটায় এই ধরনের কোনো কনসার্টেড প্রসেসের মাধ্যমে একটা 8 মেম্বার রিং তৈরি হবে, যেটা ইভেনচুয়ালি ফ্র্যাগমেন্টেড হবে, অথবা তুমি এটাকে সরাসরি ফ্র্যাগমেন্ট করে দিতে পারো। তাহলে সেক্ষেত্রে এই অ্যারোটা আঁকা যাবে না, এটাকে লিভ করাও আর এটাকে এইখানে ফেলে দাও,
যদি ফেলে দাও তাহলে সরাসরি ফ্র্যাগমেন্টেশন এই দিকে চলে যাবে। আর যদি তুমি মনে করো যে না ওই তিনটে এরর খেলা দেখিয়ে তুমি নাইট্রিলিয়াম আয়নটা তৈরি করবে, তাহলে সেই নাইট্রিলিয়াম আয়ন কিন্তু যেহেতু 8 মেম্বার রিং এর মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড সব ঢুকে বসে আছে, এটা ভেঙে যাবে। কোন দিক দিয়ে ভাঙবে? অবভিয়াসলি যেদিকে কার্বোক্যাটায়ন স্টেবল হবে। Once this carbocation is formed, this ring, despite the presence of this cyanide electron withdrawing group, will show nucleophilic behavior. Because এর সঙ্গে appended অবস্থায় very close in space, a very electrophilic center is dangling. তো ওকে অ্যাটাক করবে এবং সায়ানাইডের প্রেজেন্সে মোনোসাবস্টিটিউটেড রিং এর যদি রিয়াকশন করো তুমি, তাহলে এই রিং এর প্রেজেন্সে তো মেটা ডিরেকশন হওয়া উচিত, এটার রেসপেক্টে মেটা। আর এই কার্বনটা যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ বলে ধরা হয় তাহলে এর রেসপেক্টে অর্থ, তাহলে এই জায়গায় রিং ক্লোজ করবে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে এবং এখানে সায়ানাইড থাকবে। এই মিডিয়ামে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে জল বেরিয়ে এসেছিল, মিডিয়ামে অ্যাসিড তো অলরেডি দেওয়া আছে। দিস সায়ানাইড উইল বি হাইড্রোলাইজড টু CuNH2. The full hydrolysis under this reaction condition to CO2H is not happening. যেহেতু আমরা এই হাইড্রোলিসিসটার ব্যাপারে এখনো কিছু সায়ানাইড থেকে কিভাবে CO2H হয় ইত্যাদি সেগুলো আমরা এখনো জানি না, আমি আপাতত এই ব্যাপারে কোনো কমেন্ট করছি না। বাট ইউ উইল এক্সপ্লেন দিস when we see যে কি করে সায়ানাইডকে CO2H এ যাওয়ার আগে halfway between the conversion তুমি CuNH2 থেকে থামাতে পারো। There are specific reagents for it, there are specific techniques for it. Such a thing is happening here. ওকে, এরপর আরেকটা এক্সাম্পল আছে যেখানে আমরা একটা আলফা কিটো অ্যাসিড দিয়ে রিয়াকশন করেছি, সেখানে একেবারে সরাসরি PH CH2CN হয়ে যাচ্ছে, তার মানে ডিকার্বক্সিলেশন হয়েছে অফকোর্স। তো এই জায়গাতে আমরা যে অক্সিম বানিয়েছি সেই অক্সিমে CO2H এর রেসপেক্টে OH কে আমরা অ্যান্টি করে লিখেছি। আর অ্যান্টি করে লেখার ফলে CO2H তো আমরা জানি H+ যেরকম লিভ করতে পারে সেরকম CO2H OH+ আর কার্বন ডাইঅক্সাইড ফর্মে লিভ করতে পারে। ডিকার্বক্সিলেটিভ ডিহাইড্রোব্রোমিনেশন, যেটা আমরা সিনামিক অ্যাসিডের ডাইব্রোমো ডেরিভেটিভের উপরে সোডিয়াম কার্বনেট দিয়ে দেখতে পাই, তো সেই রিয়াকশন আমরা এখানটাতে পেয়েছি। ওকে, এরপর দেখা যাচ্ছে আরো কতগুলো কিউরিয়াস অবজারভেশন আছে, যেমন সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি NNO2H2SO4 দাও তাহলে সেখানে সাইক্লোহেক্সেন অক্সিম তৈরি হয়। এটার সাথে বেকম্যানের কোনো সম্পর্ক নেই, কিন্তু সাইক্লোহেক্সানোন অক্সিমটা বেকম্যানের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই রিয়াকশনটা কি করে হচ্ছে? এটা তুমি বলতে পারো যে এটা বেসিক্যালি নাইট্রোসেশন হচ্ছে, নাইট্রোসেশন হওয়ার পরে এটাকে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে আঁকি তাহলে এটা অনেকটা বিটা কিটো অ্যাসিডের মতো দেখতে লাগে। বিটা কিটো অ্যাসিডটা যেভাবে ডিকার্বক্সিলেট করে এও সেভাবে ডিকার্বক্সিলেট করলে অক্সিমটা তৈরি হয়ে যায়। ঠিক সেরকমই আরেকটা হচ্ছে, এই অক্সিমটার উপরে যদি আমরা অ্যাসিটিক অ্যানাইড্রেট দিয়ে ট্রিট করি তাহলে অ্যাসিটাইলাইট তৈরি হয়ে যায়। এগুলো সবই কিন্তু সর্ট অফ বেকম্যানের সঙ্গে রিলেটেড বাট নট বেকম্যান লাইক। তো এই OH এর উপরে ফার্স্টে অ্যাসিটাইলেশন করো, এই অ্যাসিটাইলেশনের পরে ইউ হ্যাভ আ ভিনাইলিক হাইড্রোজেন হিয়ার, যেটা এখানে টটোমেরিক চেঞ্জ হতে পারে। টটোমেরিক চেঞ্জ হলে তোমার একটা কনজুগেশন এস্টাবলিশড হবে, and this OAC is a good living group, so this hydrogen can live. So this is like 1 2 3 4 5 6. This is a not a 1 2, not a 1 4, but 1 6 elimination. A 1 6 elimination takes place, losing an acetic acid in the reaction medium. You get this compound which immediately tautomerises to aniline. Medium acidic anhydride আছে, aniline acetylates itself into acetanilide. However, these are not related to Beckmann, not exactly related to Beckmann, not like Beckmann. তো বেকম্যান থেকে তোমাকে যে কোশ্চেনগুলো দিতে আমাদের এই কোশ্চেনগুলো আসতে পারে, যে সাইক্লোহেক্সানোন অক্সিম, সাইক্লোপেন্টানোন অক্সিম আর আসিটোন অক্সিম, এদের মধ্যে বেকম্যানের রিঅ্যারেঞ্জমেন্টের রেট তুলনা করো। তো বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টে কি হয়, এ এখানে মাইগ্রেট করবে ফর শিওর, এ বেরিয়ে যাবে আর এ কে স্টেবিলাইজ করবে, তার মানে আই গেট আ ট্রিপল বন্ডেড এন অ্যালকিল নাইট্রিলিয়াম কাইন্ড অফ থিং সাইকেলের মধ্যে, এবং দ্যাট ইজ আ 7 মেম্বার। এ যদি এখানে মাইগ্রেট করে তাহলে এ বেরিয়ে যাচ্ছে আফটার প্রোটনেশন অফকোর্স, এ স্টেবিলাইজ করছে। সো দিস সিচুয়েশন ইজ এক্সট্রিমলি ব্যাড, কারণ এই কার্বনটার হাইব্রিডেশন হচ্ছে SP ডিমান্ড করে, তো তুমি তাকে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল দিতে পারছো না, এখানে তো আরোই দিতে পারছো না, তাহলে এটা তো তৈরি হবেই না প্র্যাকটিক্যালি। কিন্তু ফর অ্যাসিটোন there is no problem, N-alkyl nitrilium ion can have the 180 degree bond angle that it wants, and therefore the rate of the reaction will be fastest for acetone because the activation energy for the formation of this type of intermediates will be lowest. Then for cyclohexanone oxime are very 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 poor for this 5-member ring, যেখানে 6-member ring এর মধ্যে তোমাকে একটা ট্রিপল বন্ডকে অ্যাকোমোডেট করতে হচ্ছে, and that is not something which you want. Cyclohexanone oxime এর ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট particularly important because the product is called epsilon caprolactam, which serves as the monomer for the nylon 6 polymer. বেকম্যানের আরো প্রবলেম দেওয়া আছে,
একটা এক্স আর একটা ওয়াই দিয়েছে, বলছে এইটা না এইটা কোনটা ফার্স্টে রিয়াক্ট করবে। এবার ফার্স্ট অফ অল দেখতে পারে মাইগ্রেটিং গ্রুপটাকে, ওইচ এর রেসপেক্টে যে অ্যান্টি সেই মাইগ্রেটার, আর কোনো উপায় নেই। তাহলে এখানে মাইগ্রেশন হচ্ছে ফিনাইলের, এখানে মাইগ্রেশন হচ্ছে প্যারামিথক্সিফিনাইলের, তো প্যারামিথক্সিফিনাইল তো ডেফিনেটলি প্লাস আর এফেক্টের জন্য বেটার মাইগ্রেটার, particularly so when this is a migration from carbon to electron deficient nitrogen, and as a result this Y will react faster compared to X. This reasoning is explained. তারপরে একটা বিউটিফুল প্রবলেম রয়েছে। The problem is an exercise into a thinking in terms of backward thinking, যেটা তুমি রেট্রোসিনথেসিসে এইবার করবে, যে ব্যাকওয়ার্ড থিঙ্কিং এর একটা এক্সারসাইজ। তোমাকে একটা কিটোন দিয়েছে, অ্যারোমেটিক কিটোন দিয়েছে, ডাইঅ্যারাইল কিটোন দিয়েছে, একদিকে ফিনাইল আর একদিকে প্যারাটলাইল। এটাকে হাইড্রোক্সিলামিন হাইড্রোক্লোরাইড দিয়ে ট্রিট করলে দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে এবি। এ কে যদি বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টে ফেলো তাহলে সি হবে, বি কে যদি তৈরি ফেলো তাহলে ডি হবে। এ আর বি অবভিয়াসলি ডায়াস্টিরিওআইসোমেরিক অক্সিডস, তো দুটো আলাদা আলাদা অ্যামাইডস তৈরি হচ্ছে। এবার একটা অ্যামাইডকে হাইড্রোলিসিস করলে তৈরি হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড আর প্যারাটলিডিন। আর এবার জানতে চাইছে যে ডি কে যদি করা হয় তো ই হবে আর এফ হবে। ই আর এফ, ইটা হচ্ছে একটা অ্যামিন আর এফটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। তো আইডেন্টিটি করো বা আইডেন্টিফাই করো ই কি, এফ কি, ডি কি, সি কি, এ কি এবং বি কি। তো উল্টো দিক থেকে কিভাবে ভাববো, যে অ্যামাইডের হাইড্রোলিসিস করলে বেঞ্জোইক অ্যাসিড আর প্যারাটলিডিন তৈরি হয়, তাহলে সেই অ্যামাইডটা ডেফিনেটলি এইটা, কারণ এটা যখন হাইড্রোলিসিস করবো তখন এখান থেকে ভাঙবে, এই পার্টটা চলে যাবে এইখানে, এই পার্টটা চলে যাবে এইখানে। তাহলে এ যদি সি হয় তাহলে সিটা যে অক্সিম থেকে এসছে সেই অক্সিমে ডেফিনেটলি আমাদের প্যারাটলাইল গ্রুপটা ওইচ এর রেসপেক্টে অ্যান্টি ছিল, কারণ তা না হলে প্যারাটলাইল মাইগ্রেট করতে পারে না, অর্থাৎ এ মাস্ট বি দিস ওয়ান। এখানে যখন প্রোটনেশনটি হয়েছে তখন এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেছে, এক্স হয়ে গেছে, এ বেরোচ্ছে, এ মাইগ্রেট করছে, বিকজ দেখো এ অ্যান্টি হয়ে আছে না। এ যদি মাইগ্রেট করে তবে না নাইট্রোজেনের উপরে এটা আসবে, প্যারাটলাইল গ্রুপটা আসবে, তো আসবে, আসার পরে এইটা হলো। এবার এই সমস্ত জিনিসটা যখন তুমি বের করে ফেললে যে এইটা যখন এইটা, তখন তার ডায়াস্টিরিওআইসোমেরিক অক্সিমে ডেফিনেটলি ওইচটা উল্টো দিকে ছিল, অর্থাৎ বি হচ্ছে এইটা। বি যদি এইটা হয় তাহলে মাইগ্রেশন এইটার হয়েছে, তার মানে এই জায়গাটাতে ফিনাইলের পাশে কার্বনিলের মাঝখানে এনএইচ বসবে, তার মানে ডি হচ্ছে এইটা। এবং একে যদি হাইড্রোলিসিস করো তাহলে এখান থেকে কাটবে, এটা এখানে তৈরি হবে অ্যানিলিন এবং আমাদের টলুইক অ্যাসিড, 4 মিথাইল বেঞ্জোইক অ্যাসিড, প্যারাটলুইক অ্যাসিড। So that's what you get. So this is an extremely elegant problem which I have found, extremely beautiful problem. এটা আমার অত্যন্ত পছন্দের প্রবলেম, যেটা তোমাকে রেট্রোসিনথেটিক অ্যানালিসিসে হেল্প করবে। আর বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যালডিহাইডস। তো অ্যালডিহাইডস এর জন্য গল্পটা একটু একটু অন্যরকম। যেরকম আমরা স্মিথ রিঅ্যাকশনও দেখেছি, অ্যালডিহাইড থেকে সায়ানাইড তৈরি হয়, তো এখানেও হয়। এবং এখানে অ্যাকচুয়ালি তুমি যদি ওকে অক্সিম বানাও, তো একবার অক্সিম হাইড্রোজেনের রেসপেক্টে ওইচ অ্যান্টি আর একবার হাইড্রোজেনের রেসপেক্টে ওইচ সিন, তো ঠিক আছে। এখানে তুমি আর এর প্রায়োরিটি হাইড্রোজেনের থেকে বেশি, তো অবভিয়াসলি দিস ইজ সিন অক্সিম, দিস ইজ দি অ্যান্টি অক্সিম, বাট হাইড্রোজেনের রেসপেক্টে দিস ইজ সিন। তো এটাকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে ট্রিট করো, করলে দুটোটি অ্যাসিটাইলেশন হবে, এবং এটাকে যদি তুমি হিট করো তাহলে কিন্তু একটা E2 রিঅ্যাকশনের মাধ্যমে আর একটা EI, ইন্ট্রামলিকিউলার এলিমিনেশন, পাইরোলাইটিক সিন এলিমিনেশনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিডকে এলিমিনেট করে সায়ানাইড তৈরি হয়। এখন যদি তুমি দুটো সিন অ্যালকিল আর অ্যান্টি অ্যালকিল ডায়াস্টিরিওআইসোমারকে নাও, তাহলে এদের বিহেভিয়ার আলাদা হতে পারে, প্রোভাইডেড তুমি যদি একটু 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 জিনিসগুলোকে একটু একটু চেঞ্জ করো। যেমন একটা ক্ষেত্রে তুমি করলে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে ট্রিট করলে এটাকে ওএসি হলো, তারপর একবার সোডিয়াম কার্বনেট দিয়ে ট্রিট করলে এখানে E2 রিঅ্যাকশন হয়ে যাবে, খুব সুন্দর, কোনো প্রবলেম নেই, অ্যান্টি ওরিয়েন্টেশন রয়েছে ওএসি আর হাইড্রোজেনের মাঝখানে, গল্প শেষ হয়ে যাবে। সায়ানাইড পাবে, তার মানে সিন অ্যালকিল আইসোমারটা সায়ানাইড ডেরিভেটিভ তৈরি করবে। অ্যান্টি অ্যালকিল আইসোমারটা কি করবে, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে ট্রিট করলে ওএইচটা ওএসি হবে, এটাকে অ্যাকুয়াস সোডিয়াম কার্বনেট দিয়ে ট্রিট করো, তাহলে ইনস্টেড অফ এলিমিনেশন ইউ উইল সি এস্টার হাইড্রোলিসিস অ্যান্ড ইউ উইল গেট দি অ্যান্টি অ্যালকিল আইসোমার ব্যাক। বিকজ আমরা জানি যে সিন এলিমিনেশন পারতপক্ষে হতে চায় না যদি না অন্য কোনো উপায় থাকে, তো এখানে অন্য উপায় আছে, অন্য উপায়টা হচ্ছে BAC2 হাইড্রোলিসিস অফ দি এস্টার, and once that happens the scene elimination cannot proceed and does not proceed, and as a result of it only ester hydrolysis takes place and you get back the original oxime. তাহলে দুটো অক্সিমকে যদি তুমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে ট্রিট করো এবং তারপর সোডিয়াম কার্বনেট দিয়ে ট্রিট করো, তাহলে একটার ক্ষেত্রে তুমি নাইট্রাইল পাবে, আর একটার ক্ষেত্রে যে অক্সিম দিয়ে শুরু করেছিলে সেইটা ফিরে আসবে। তাহলে অ্যান্টি অ্যালকিল আইসোমার যেটা, সেটা হচ্ছে সেইটা যেটা অক্সিমটাকে ফিরিয়ে আনছে,
আর যার ক্ষেত্রে আমরা সায়ানাইড পাচ্ছি সেখানে হাইড্রোজেন OH এর রেসপেক্টে অ্যান্টি আছে, তার মানে ইট মাস্ট বি দ্য সিন অ্যালকিল আইসোমার and it is leading to the cyanide. Hopefully things have become a little bit clearer by now, and we have already covered the five name reaction rearrangements that was allotted for the allotted in the section যেখানে কার্বন থেকে ইলেকট্রন ডেফিশিয়েন্ট নাইট্রোজেনে মাইগ্রেশন হচ্ছে। এরপরে আমাদের আলোচনার বিষয় রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আলোচনার বিষয় হবে অ্যারোমেটিক রিঅ্যারেঞ্জমেন্টস। There are many reactions which are present there. We will discuss them one by one, and I will see you in the next one. Don't let me forget to thank you for your patience.